সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শিয়াল। ইচ্ছা থাকা সত্ত্বেও বিসিবির সভাপতি থাকছেন না ফারুক আহমেদ, কেননা তাকে এই পদে দেখতে চান না 10 পরিচালকের 8 জনই। সাবেক অধিনায়কের প্রতি অনাস্থা এনে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তারা। এতে করে অধিনায়ক আমিনুল ইসলামের সভাপতি হওয়ার সময়ের ব্যাপার, যদিও আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন ফারুক আহমেদ। নাটকের পর নাটক, প্রতিনিয়ত রং বদলাচ্ছে ক্রিকেট বোর্ড। সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়েছে 8 পরিচালক, যেখানে আছেন পাকিস্তান সফরে থাকা নাজমুল আবেদিন ফাহিমও। ফারুক আহমেদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এসব পরিচালকদের, যেখানে সবচেয়ে বড় অভিযোগ স্বেচ্ছাচারিতা আর একক আধিপত্য। বোর্ডের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্য পরিচালকদের সাথে আলোচনা না করে নির্বাহী আদেশে বাস্তবায়ন করেন। এছাড়া বিপিএল এ দুর্বার রাজশাহীর পারিশ্রমিক ইস্যু, বিসিবির অর্থ স্থানান্তর, টেন্ডারে অনিয়ম সহ বহু বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন ওই 8 পরিচালক। পরিচালকদের অনাস্থার পর বিসিবির সভাপতির পদে থাকা প্রায় অসম্ভব ফারুক আহমেদের জন্য, যদিও বুধবার রাতেই তাকে দায়িত্ব থেকে সরে যেতে বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে ফারুক আহমেদ স্পষ্ট জানিয়ে দেন, কোনোভাবেই সভাপতির পদ ছাড়বেন না তিনি। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে এনএসসির মনোনীত জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ড পরিচালক করা হয়। তবে 1 বছর পূরণ হবার আগেই তার প্রতি আর আস্থা রাখতে পারছে না ক্রীড়া মন্ত্রণালয়। ফারুক আহমেদের পরিবর্তে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দিতে চায়। মঙ্গলবার দুপুরে ক্রীড়া উপদেষ্টার সাথে দেখাও করেছিলেন তিনি। তবে দীর্ঘ সময়ের জন্য সভাপতির দায়িত্বে থাকবেন না আমিনুল ইসলাম। আইসিসির আস্থাভাজন হওয়ায় আরও 1 বছর চুক্তি নবায়ন করতে পারেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার। তাই অক্টোবরে বিসিবির নির্বাচন পর্যন্তই দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে দেখা যেতে পারে টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে। আমাকে বোর্ডের সাথে সম্পৃক্ত হতে বলা হয়েছে, এটুকুই বলতে পারবে। তারপরে যখন হব, তারপরে আমি অফিসিয়ালি কথা বলতে পারবো। এখন যদি বলি, ওটা ধরেন বানানো টানানোর কথা হয়ে যাবে শেষে। তবে সরকারের হস্তক্ষেপে বারবার সভাপতি পরিবর্তন হিতে বিপরীত হতে পারে। নিষিদ্ধ হবার শঙ্কায়ও থাকবে বাংলাদেশের ক্রিকেট। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এবার পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজের খবর। জাতীয় দলের অধারাবাহিকতায় দেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত। ক্রিকেটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ধারাভাষ্যকার আতাহার আলী। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে মেহেদী মিরাজকে একাদশে দেখতে চান তিনি। লাহোর থেকে ইকরাম হোসেনের রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর লিটন দাসের সরল স্বীকারোক্তি। তার এই বক্তব্যই যেন বাংলাদেশ ক্রিকেটের প্রতিচ্ছবি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ব্যর্থ সবখানে। দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলন করেনি ক্রিকেটাররা। করেই বা কি হবে? মাঠে ভালো করতে না পারলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া কঠিন। খেলায় হার জিত থাকবেই, টানা হারাটাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু টি-20-র মতো ফরম্যাটে বাংলাদেশের খেলার ধরনটাই প্রশ্নবিদ্ধ। প্রেশারের কারণে হয়তোবা যে ধরনের শট খেলে আউট হচ্ছে, ওই শটটা খেলা দরকার নাই। ইনকনসিস্টেন্সি যদি আমরা এইভাবে দেখতে থাকি, তাহলে কি হবে? এই দল একটু নড়বড়ে হয়ে যেত। 11 জনের যারা সুযোগ পাচ্ছেন তাদেরকে মনে রাখতে হবে যে তারা বাংলাদেশ টিমের বেস্ট প্লেয়ার। পেসাররা 4 ওভারের কোটা পূরণ করতে পারেননি। শামীম পাটোয়ারের স্পিন ছিল খানিকটা কার্যকরী, তবে রিশাদের পারফরমেন্সে হতাশ আতাহার আলী। দ্বিতীয় ম্যাচে দেখতে চান মেহেদী মিরাজকে। একটু ডিসঅ্যাপয়েন্টেড টু সি রিশাদ হোসেনের বোলিংও অবশ্যই, বিকজ রিশাদ হোসেন কিন্তু পিএসএল কিন্তু ভালো, 13টা উইকেট নিয়েছে, লাহোর কালান্দাজের পক্ষে হয়ে খেলে চ্যাম্পিয়ন হয়েছে। তো আশা করেছিলাম যে এখানে একটা ভালো বল করবে, সেটা করতে পারেনি। আমার সুযোগ থাকলে তো হয়তো আমি মেহেদী মিরাজকে একটা সুযোগ দিতাম এখানে। অধারাবাহিক পারফরমেন্সে বিপর্যস্ত বাংলাদেশ দল। মাঠের মতো মাঠের বাইরের ঘটনায় অসুখী দেশের ক্রিকেট। ইকরাম হোসাইন, চ্যানেল 24, লাহোর, পাকিস্তান। এদিকে ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তার চোখে এই বাংলাদেশ দল অচেনা।
অস্থিরতা বিরাজ করছে দেশের ক্রিকেটে, কোথাও নেই স্বস্তি। একদিকে সভাপতি ফারুক আহমেদকে নিয়ে উত্তাল, অন্যদিকে হ্যাট্রিক টি-20 হারে ক্ষতবিক্ষত টিম বাংলাদেশ। তবে কি বাইরের ঘটনাগুলোর প্রভাব মাঠের ক্রিকেটেও? কে আসবে, কে থাকবে, কে যাবে, সেটা তো ক্রিকেটারদের কিছু নেই। ক্রিকেটাররা তো মাঠে যে পারফর্ম করবেন, তাদের কাছে পারফর্ম করে, এবং আমি শিওর যে তাদের অনুশীলনের কোনো সমস্যা হচ্ছে না। সাবেক অধিনায়কের চোখে অচেনা হয়ে উঠেছে টিম বাংলাদেশ। ক্রিকেটারদের মাঝে লড়াকু মানসিকতার অভাব দেখছেন। বাংলাদেশ দলটাকে একটু অচেনা মনে হচ্ছে আমার কাছে। কোনো কিছু সিনক্রোনাইজেশনটা কেন জানি ঠিক মতো হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে আমরা নিজেদের উপর বিশ্বাসটা একটু হারিয়ে ফেলেছি। আমাদের এই দলটাই কিন্তু আমাদের অনেক বড় বড় দলের সাথে আমরা জিতেছি। সাফল্যের জন্য লিটনকে টি-20 নেতৃত্ব দিয়েছিল ক্রিকেট বোর্ড, কিন্তু আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানেও হোঁচট খেয়ে শুরু। তবে এখনই লিটনের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলতে নারাজ বাশার। যেই ক্যাপ্টেন আসবে তাকে যদি আমরা একটা দিনে সিরিজ দিয়ে জাজ করে ফেলি, তাহলে ক্যাপ্টেনের জন্য সমস্যা, দলের জন্য সমস্যা। আমার মনে হয় লিটনকে নিয়ে যখন বাংলাদেশ শুরু করেছে, আই থিঙ্ক উই নিড টু গিভ হিম সাম টাইম। তারপর আমরা এই সিদ্ধান্তটা, এই আলোচনাটা হয়তো 6 মাস পরে করতে পারি, হয়তো 1 বছর পরে করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার শঙ্কায় ক্লোজ ডোর অনুশীলনের পথ বেছে নিয়েছিল বাংলাদেশ। সাফল্য না এলেও এমন সিদ্ধান্তের পক্ষে সাবেক অধিনায়ক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এখনও ইনজুরির সাথে লড়াই করছেন তাসকিন আহমেদ। চলছে পুনর্বাসন প্রক্রিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ফিরতে পারবেন বলে আশাবাদী তিনি। তবে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না, তা অনেকটাই নিশ্চিত। ইমপ্রুভ হচ্ছে, আশা করতেছি নেক্সট সিরিজ থেকে আশা আছে, ওই অনুযায়ী কাজ করছি। আমার যখন শোল্ডার বা অন্য জায়গায় ইনজুরি হয়েছিল, সবাই এরকম ওয়ারিড হয়েছিল, ইভেন আমি নিজেও, যে আমি আবার কি টেস্ট খেলতে পারবো কিনা, এটা করতে পারবো কিনা। দেখেন, আমি ইটস অল অ্যাবাউট সাময়িক। আপনারা এটাও দেখছিলেন, আমি কিন্তু টেস্ট থেকে কিছু মাসের জন্য একবার বিরতিও নিয়েছিলাম। আল্লাহর মধ্যে যদি আবার ঠিক হয়ে যায়, ওয়াই নট। আই লাভ টু প্লে ক্রিকেট। ফুটবলের খবর জানাবে এবার অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই। কঠিন গ্রুপে বাংলাদেশ। গ্রুপ সিতে লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুর। মালয়েশিয়ার অনুষ্ঠিত ড্রয়ে র্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশ ছিল শেষ পটে, তাই অনুমিতভাবেই শক্ত প্রতিপক্ষ পেয়েছে দল। ভিয়েতনামে 1 সেপ্টেম্বর শুরু হবে আসর, চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। এবারও অনূর্ধ্ব-23 দলে দেখা যেতে পারে একাধিক প্রবাসী ফুটবলারকে। এর আগে কখনোই বাছাই পর্বের গণ্ডি পেরুতে পারেনি বাংলাদেশ। কুল স্পোর্টস 24-এ বিরতির সময় হলো একটা, সাথেই থাকবেন। দেখছেন কুল স্পোর্টস 24, সঙ্গে আছি রেদওয়ান শিয়াব। 22 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। ফিরছে কোটি টাকার সুপার কাপও। এর আগে 1 জুন থেকে 14 আগস্ট ফুটবলার রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু সিদ্ধান্ত এসেছে পেশাদার লীগ কমিটির আজকের সভা থেকে। বৃষ্টি ভেজা দিনে ফেডারেশন ভবনে একের পর এক সভা। পেশাদার লীগ ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির পর বৈঠকে বসেছিল বাফুফের নির্বাহী কমিটি, যেখানে অনুমোদন পেয়েছে এক গাদার সিদ্ধান্ত। 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। লিগের সেরা 4 দল নিয়ে হবে কোটি টাকার সুপার কাপ। টুর্নামেন্টে রানার্স আপ ট্রফি থাকলেও লিগের শিরোপা পাবে শুধুমাত্র চ্যাম্পিয়ন দল। বিতর্ক এড়াতে ডাগআউটে এবার নিষিদ্ধ করা হয়েছে ফেডারেশন সদস্যদের। প্রত্যক্ষভাবে মাঠে উপস্থিত থাকা এবং অপ্রত্যক্ষভাবে জড়িত থাকে। তাহলে আমরা যারা বাফুফেতে আছি তারা সবাই কিন্তু কোনো না কোনো ক্লাবের সাথে জড়িত। আমাদের কিন্তু সকলকে তার নিজের দায়িত্ব থেকে সরে যেতে হবে। তাহলে 1 জুন থেকে 14 আগস্ট পর্যন্ত চলবে আগামী মৌসুমের প্রথম পর্বের দলবদল। ফিফার নিয়ম অনুযায়ী এবার অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ক্লাবগুলোকে। 25 জনের স্কোয়াডে রাখতে হবে 5 জন অনূর্ধ্ব-23 ফুটবলার। সমান সংখ্যক বিদেশি দলে ভেড়াতে পারবে দলগুলো, তবে একাদশে খেলাতে পারবে সর্বোচ্চ 3 জন। যে নিয়মে পড়বে না সার্কভুক্ত দেশের ফুটবলাররা, দেশি ক্যাটাগরিতেই খেলতে পারবেন তারা। সার্কভুক্ত যে কোনো দেশের প্লেয়ারকে যদি আমরা নেই, সেটা লোকাল প্লেয়ার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, তাকে ফরেন হিসাবে ট্রিট করা হবে না। একাধিক সিদ্ধান্ত এসেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাতেও। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচের জন্য খোঁজা হচ্ছে প্রতিপক্ষ। বাফুফের আগ্রহের তালিকায় আছে ইউরোপের দেশও, তবে তা কেবল অ্যাওয়ে ম্যাচ হলেই। অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছে আছে সেটা ইউরোপের কোনো দেশের সাথে খেলার জন্য। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য 31 মে থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। তবে বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়ায় হামজা, সমীর সোমদের জন্য বিকল্প ভেবে রেখেছে ফেডারেশন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।
আবারও ক্রিকেটের খবর জানাবো। বিতর্কিত নিয়মে স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে মডার্ন হাই স্কুল কুমিল্লা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল বগুড়া পুলিশ লাইন স্কুল। তবে বৃষ্টির কারণে টসও হতে পারেনি। অন্তত সুপার ওভারে খেলা মাঠে গড়ানোর চেষ্টা করেও প্রকৃতির কাছে হার মানে আয়োজকরা। শেষ পর্যন্ত টসের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হয়। সেখানে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় কুমিল্লা মডার্ন হাই স্কুলকে। ব্যাটে বলে লড়াই ছাড়াই রানার্স আপ ট্রফি নিয়ে হতাশ বগুড়া পুলিশ লাইন স্কুল। টসের মাধ্যমে চ্যাম্পিয়ন বাছাই করার প্রক্রিয়াকে বাইলজের অংশ বলছে বিসিবির গেম ডেভেলপমেন্ট। টুর্নামেন্টে রানার্স আপ প্রাইজ মানি আর ট্রফি থাকায় যুগ্ম চ্যাম্পিয়ন করা যায়নি বলে অদ্ভুত ব্যাখ্যা দিয়েছে বিসিবি। সাডেনলি আজকে সকাল থেকে ভোরবেলা থেকে যে বৃষ্টিটা হয়েছে এটা আমাদেরকেও কষ্ট দিয়েছে, বাচ্চাদের পাশাপাশি। তো সো আমার মনে হচ্ছে আমরা এটাকে গঠনমূলকভাবে দেখছি যে আমরা ইনশাল্লাহ নেক্সট টাইমে যখন আমরা এই টুর্নামেন্টের শুরুতে আমরা চিন্তা করব যে এটাকে কিভাবে এই রুলসটাকে আরও সমৃদ্ধ করা যায়। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।